Ready? Assalamualaikum. Dear students, welcome to our another new class. আশা করি সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। Today we are going to talk about important issue of class 9 and 10, which is CV writing. আজকে আমি তোমাদেরকে শেখাবো কি করে তোমরা সিভি লিখতে পারো উইথ দি হেল্প অফ এ কভার লেটার। সিভি জিনিসটা আসলে কি? সিভি মিনস কারিকুলাম ভিটা। সিভি জিনিসটা আমরা সাবমিট করি যখন আমরা কোনো প্রতিষ্ঠানে চাকরির জন্য দরখাস্ত করি। তখন আমরা যখন সিভিটা সাবমিট করি, সিভির সাথে আমাদেরকে একটি কভার লেটার যোগ করতে হয়। সিভির বেসিক্যালি দুইটা পার্ট, একটা হচ্ছে কভার লেটার আর একটা হচ্ছে তোমার সিভি অংশ। কভার লেটারে তোমার 4 মার্কস থাকবে এবং সিভি অংশ তোমার কি থাকবে 4 মার্কস। তুমি যদি কভার লেটার এবং সিভি খুব সুন্দর করে লিখতে পারো, খুব সহজেই তুমি মার্কস অবটেন করতে পারবে ইজিলি। আমার কাছে মনে হয় ইংলিশের রাইটিং পার্টের সব থেকে ইজি যে আইটেম সেটা হচ্ছে সিভি রাইটিং। তুমি যদি এটা সুন্দর করে মুখস্থ করতে পারো, একটি সিভি দিয়েই তুমি একটি সিভির মেথড দিয়েই সবগুলো সিভিকে তুমি কভার করতে পারবে। জাস্ট আমাকে কয়েকটা জায়গায় চেঞ্জ করতে হবে। যেমন এই যে সাবজেক্টটা, যখন যেই কোম্পানিতে যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করা হবে সেই সাবজেক্টটা তোমার এখানে চেঞ্জ করে বসাতে হবে। আর নিচের যে লেখাগুলো আছে একদম সেমই বসাবে, জাস্ট সাবজেক্টটা চেঞ্জ হবে, ডেট চেঞ্জ হবে। যদি কোশ্চেনে উল্লেখ থাকে সেই ডেটটাকে বসায় দিবা, আর বাকি তেমন কিছু চেঞ্জ করতে হবে না। তোমরা অনেকে জানতে চেয়েছো কীভাবে সিভি লিখতে হয়, এই জন্য আমি আজকে চিন্তা করলাম যে তোমাদেরকে সিভি রাইটিংটা শেখাবো। ওকে, লেটস স্টার্ট। চলো শুরু করে দেই। ফার্স্ট অফ অল আমাকে একটি ডেট লিখতে হবে। সিভি রাইটিং ইজ অ্যাজ লাইক দি মেথড অফ অ্যাপ্লিকেশন রাইটিং। যখনই আমরা একটা কভার লেটার লিখবো, আমরা খেয়াল রাখবো মাথায় যে এটা অ্যাজ লাইক হচ্ছে একটা অ্যাপ্লিকেশন মেথডেই আমাদেরকে লিখতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, একটা ডেট বসাবো, আমরা যে তারিখে লিখছি। ঠিক আছে, আজকে যেমন 22শে জুন, আমি 22শে জুন তারিখটি দিয়েছি, দেখো সাল 2020। নেক্সট তোমাকে লিখতে হবে তুমি কার কাছে দরখাস্তটা লিখবে। আমরা যখন বেসিক্যালি ক্লাসে লিখি দরখাস্ত, হয় হেডমাস্টার হয় প্রিন্সিপাল, তাদের কাছে লিখি। বাট তুমি যখন কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করবে, ওই কোম্পানির কার থ্রু তুমি অ্যাপ্লিকেশনটা সাবমিট করবে। আমি এখানে দিয়ে দিয়েছি জেনারেল ম্যানেজার, নিচে লেখা আছে রূপালী ব্যাংক লিমিটেড। আমি এখন একটা ব্যাংকে অ্যাপ্লাই করব অ্যাজ আ ক্যাশিয়ার হিসেবে। তো অবশ্যই আমাকে ব্যাংকের নামটা উল্লেখ করতে হবে এবং আমি কার কাছে এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করব, ব্যাংকের জেনারেল ম্যানেজারের কাছে। ওকে, কার কাছে করব, কোথায় করব, অ্যাড্রেস, জায়গার নাম, এই রূপালী ব্যাংকের কোন শাখায়, মতিঝিল, ঢাকা 1000। এই গেল আমাদের অ্যাড্রেসিং পার্ট ফার্স্টে। এটা হচ্ছে একটা পার্ট। সেকেন্ড পার্টে আমি যাব সাবজেক্ট। আমি কোন পদের জন্য অ্যাপ্লাই করব। আমাকে তো সিভি রাইটিংয়ের মূল ইন্টেনশনটা কি? টু অ্যাট্রাক্ট এমপ্লয়ার্স অ্যাট্রাকশন। আমাদের মেইন কজটা হচ্ছে কি, যার কাছে আমরা চাকরিটা চাচ্ছি তার কি দৃষ্টিটাকে আকর্ষণ করা, হাজার হাজার ক্যান্ডিডেটের মধ্যে সে যাতে আমাকে বাছাই করে চাকরির জন্য। এই জন্য আমরা কি করব, আমাদের মাথায় থাকতে হবে যে যে আমার দরখাস্তটা পড়ছে, আমরা কি করব, তার অ্যাটেনশনকে ড্র করব। সো সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট ছাড়া কখনোই একটি কভার লেটারের অ্যাপ্লিকেশন সাবমিট করা যাবে না। সাবজেক্ট কি? অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ এ ক্যাশিয়ার। তুমি যে কোনো সাবজেক্ট দিয়েই এই সিভিটা মানে সিভি কভার করতে পারবে। জাস্ট খালি কী করবে, পোস্ট অফের পর এই যে ক্যাশিয়ার আছে এটাকে তুমি উঠাই দিয়ে হয় কম্পিউটার অপারেটর, জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট টিচার, যেইটা তোমার কোশ্চেনে থাকবে সেটাকে তুমি বসায় দিবে। এই গেল সাবজেক্ট পর্যন্ত আমাদের সেকেন্ড পার্ট। আমরা এবার চলে যাব থার্ড পার্ট, অ্যাড্রেসিং। স্যার, বেসিক্যালি আমরা যখন অ্যাপ্লিকেশন লিখি অ্যাড্রেসিং পার্টে আবার লিখি স্যার, ম্যাডামও লেখা যায়, ইউ ক্যান ইউজ বোথ অফ দেম। তুমি স্যার লেখার পর অবশ্যই একটি কমা ইউজ করতে হবে। দ্যাটস দি পয়েন্ট। যখন কাউকে কোনো সম্বোধন করা হয় তখন আমরা কি করি, একটা কমা ইউজ করি। ওকে, আমরা স্যারের পর কমা ইউজ করলাম। দেন আমরা চলে যাব আমাদের কথায়, আমরা কি লিখবো আসলে কভার লেটারটাতে।
In response to your advertisement published in the Daily Star. In response to your advertisement published in the Daily Star. আপনি যে বিজ্ঞপ্তিটি দিয়েছিলেন ডেইলি স্টার পত্রিকায়, তার পরিপ্রেক্ষিতে কবে দিয়েছিল দেখো, অন 25 মে 2020, 2020 সালের 25শে মে, ফর এ ক্যাশিয়ার। কোন পদের জন্য? ফর এ ক্যাশিয়ার। তারপরে দেখো আমি একটা কমা ইউজ করেছি, আই উড লাইক টু অফার মাইসেলফ। আমি আমার নিজেকে এই পদের জন্য অফার করছি, অ্যাজ আ ক্যান্ডিডেট ফর দি সেম, এই পোস্টের জন্য। মাই সিভি হ্যাজ বিন অ্যাটাচড হেয়ার। আমার সিভি বা আমার কারিকুলাম ভিটা বা আমার জীবন বৃত্তান্ত অ্যাটাচড হেয়ার, এখানে কি করা হয়েছে? সংযুক্ত করা হয়েছে। উইথ ফর ইয়োর কাইন্ড কনসিডারেশন। আমি কেন এই সিভিটাকে সংযুক্ত করেছি? ফর ইয়োর কাইন্ড কনসিডারেশন, আপনার সদয় বিবেচনার জন্য। Therefore I pray and hope that, আমি আশা করি যে, you would be kind enough to appoint me to the post. আমি আশা করি আপনি যথেষ্ট পরিমাণ সদয় হবেন আমাকে ওই পদটির জন্য নিয়োগদান করে, and oblige thereby, এবং যত তাড়াতাড়ি সম্ভব। খুব ইজিলি আমি ট্রাই করেছি 2 থেকে 3টা লাইনের মধ্যে এই কভার লেটারকে কমপ্লিট করার। এই একটি কভার লেটার দিয়েই তুমি যতগুলো সিভি আছে, এনি সিভি ইউ ক্যান রাইট। জাস্ট খালি তুমি কি করবে, যেই পত্রিকাটার নাম থাকবে সেটা বসাবে, যেই পদের জন্য অ্যাপ্লিকেশন করা হবে সেই পদের নামটাকে তুমি চেঞ্জ করে দিবে। আদারওয়াইজ ইউ ডোন্ট নিড টু চেঞ্জ এনিথিং। তুমি হুবহু এই রুলসের মাধ্যমেই যে কোনো সিভি রাইট করতে পারবে ইজিলি। লাস্ট বাট নট দি লিস্ট, yours obediently রহিম। আপনার বাধ্যগত, আমরা অ্যাপ্লিকেশনেও কিন্তু এই কথাটা লিখি, তারপরে তোমার নামটা লিখে তুমি এটাকে কি করবে, কমপ্লিট করবে। এই পুরো অংশ হচ্ছে আমাদের কভার লেটার। এটাকে আমরা কি বলতে পারি? কভার লেটার। এই কভার লেটারটা যদি ফলো করো, ইউ ক্যান রাইট এনি সিভি ইজিলি। এতটুকু ছিল আমাদের পার্ট 1। আমরা পরবর্তীতে আবার আলোচনা করব পার্ট 2 নিয়ে। ওকে, নেক্সট আমরা চলে যাব সিভি রাইটিংয়ের দ্বিতীয় অংশে। ফার্স্টে আমরা আলোচনা করেছি কিভাবে আমরা কভার লেটার লিখতে পারি খুব ইজিলি কয়েকটা ট্রিক্স অবলম্বন করে। এখন আমরা দেখব আমরা কারিকুলাম ভিটাটা কি করে লিখব। কারিকুলাম ভিটার বাংলা হচ্ছে তোমার জীবন বৃত্তান্ত। যখন আমরা কোনো প্রতিষ্ঠানে জবের জন্য অ্যাপ্লাই করি, তারা আমাদের সম্পর্কে জানতে চায়, আমাদের ইনফরমেশনগুলো গ্যাদার করতে চায়। আমাদের ইনফরমেশনগুলো যখন তারা গ্যাদার করবে, তারা সেটা নিয়ে কি করে, একটু থিঙ্ক করে যে আসলে কি এই ক্যান্ডিডেটকে আমরা নিতে পারি আমাদের প্রতিষ্ঠানের জন্য। ইজ হি পারফেক্ট চয়েস ফর দিস ইনস্টিটিউশন। তাদের মাথায় যখন এই কোশ্চেনটা আসে, তখন তারা আমাদের এই সিভি অবজার্ভ করে যে হোয়াট কোয়ালিফিকেশন ডু ইউ হ্যাভ for this job. If they found any interesting qualities, they can give you the job. So job field এ বর্তমান যুগে যখন আমরা চাকরি খুঁজতে যাব, অবশ্যই আমাদেরকে ফার্স্টে যেই জিনিসটা করতে হবে যে আমার সিভি রাইটিংটাকে একটু ডিফারেন্ট করতে হবে ফ্রম আদার সিভি। তোমার সিভিটা যদি একটু ডিফারেন্ট হয়, তাহলে তুমি কি করতে পারবে, তাদের অ্যাটেনশনকে ড্র করতে পারবে, মনোযোগ আকর্ষণ করতে পারবে। আর যখনই তুমি তাদের মনোযোগকে আকর্ষণ করতে পারবে, তখনই তারা তোমাকে কি করবে, সিলেক্ট করবে, যাচাই বাছাই করবে যে না, দিস ক্যান্ডিডেট ইজ পারফেক্ট ফর আওয়ার কোম্পানি। ফার্স্টে যখন তুমি কভার লেটারটা লিখে ফেলবে, দেন তোমার সেকেন্ড আলাদা পেজে, দুইটা কিন্তু 2 পেজে লিখতে হবে। কভার লেটার হচ্ছে একটা পেজে এবং সিভিটা লিখতে হবে আরেকটা পেজে, পাশাপাশি 2টা পেজ হতে হবে, কখনোই উল্টো দিকে যাওয়া যাবে না। অবশ্যই কভার লেটারটা 1 পেজে এবং সিভি 1 পেজের বেশি লেখা যাবে না। তুমি যদি লিখো, এক্সামিনার কী করবে, তোমার মার্কসটাকে কেটে দেবে। ওকে, তাহলে চলো আমরা সিভির প্রথমে লিখতে হবে কারিকুলাম ভিটা অফ তোমার নামটা। সিভির পূর্ণরূপ হচ্ছে কারিকুলাম ভিটা বা জীবন বৃত্তান্ত।
যেখানে আমরা আমাদের ইনফরমেশনগুলোকে গ্যাদার করে থাকি। একদম টপ অফ দি পেজ তোমাকে লিখতে হবে কারিকুলাম ভিটা অফ রহিম। দেন তোমরা লিখবে ফুল নেম, পুরো নাম। তোমার পুরো নামটা কি? আমি জাস্ট এখানে রহিম লিখে দিয়েছি। তোমার নাম যদি হয় রহিম খান, তুমি তোমার নামটা লিখবে খান, তারপরে রহমান, যার যেটা পদবি থাকে সেটা ইউজ করবে। নেক্সটে তোমাকে দিতে হবে ফাদার্স নেম। নেক্সটে বাবার নাম, নিজের নামের পরে কি লিখতে হবে? বাবার নাম। আসিফ রহমান, বাবার নামটা কি? তুমি তোমার বাবার নামটা লিখবে। এখানে আমি জাস্ট সাপোজ একটা এক্সাম্পল দিয়েছি, তার বাবার নামটা এখানে আমি লিখেছি। তুমি কি করবে? তোমার নামটা লেখার পরে তোমার বাবার নামটা লিখবে। মাদার্স নেম, মায়ের নাম। এখানে আমি দিয়েছি ফাতেমা বেগম। যখন তোমরা লিখবে তখন তোমাদের প্যারেন্টসের নামটা এখানে উল্লেখ করবে। পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা। আমরা সবাইকে একটা পার্মানেন্ট অ্যাড্রেসে থাকি, তাই না? আমাদের স্থায়ী ঠিকানা। এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, তোমরা যেখানেই থাকো বা এটাকে তুমি বানায়ও দিতে পারো। ঠিকানা ইজ নট সো ইম্পর্ট্যান্ট ফর ইউর এক্সামিনার এত খতিয়ে দেখবে না তুমি কোথায় থাকো বা তোমার ঠিকানা খোঁজার ট্রাই করবে না। বাট যখন তুমি জব ক্ষেত্রে অ্যাপ্লাই করবে, এটা তো আমি জাস্ট পরীক্ষার লেখার জন্য বললাম, বাট জবের ক্ষেত্রে অবশ্যই পারফেক্ট অ্যাড্রেস, সঠিক অ্যাড্রেস তোমাকে লিখতে হবে। কেননা তোমার চিঠিটা তোমার কাছেই আসবে, অন্য কারো কাছে চলে গেলে তো তুমি জবটা পাবে না। সুতরাং এই জিনিসটা যেন ঠিক থাকে, সবাই মাথায় রাখবে। নেক্সট, মেইলিং অ্যাড্রেস। তারা যে তোমাকে জবটা দিবে, অফার করবে, একটা তো চিঠি পাঠাবে যে ইয়েস ইউ আর সিলেক্টেড ফর দি জব, নাও ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। তখন কি করবা? তখন তারা যখন চিঠিটা পাঠাবে অবশ্যই একটা ঠিকানা চাবে, মেইলিং অ্যাড্রেস। ইউ হ্যাভ টু গিভ দেম এ মেইলিং অ্যাড্রেস, মানে চিঠি পাঠানোর ঠিকানা। আমি এখানে TW দিয়েছি, টু উচ্চারণ করেছি, টু ইস টু। কেন উচ্চারণ করেছি? একই, এই ঠিকানাটাই হচ্ছে তোমার মেইলিং অ্যাড্রেস, দুটো সেম। আর যাদের ভিন্ন হবে, যে পার্মানেন্ট একটা মেইলিং একটা অ্যাড্রেস, তারা কী করবে? এখানে অন্য অ্যাড্রেসটা বা ঠিকানাটা যোগ করে দিবে। নেক্সট দেখো কন্ট্যাক্ট নাম্বার। তারা তো আমাকে ফোন দিবে যে হ্যাঁ আপনাকে সিলেক্ট করা হয়েছে, আপনি এই তারিখে একটা ইন্টারভিউর জন্য চলে আসেন। তারা যখন ফোন নাম্বারটা আসলে তখন কন্ট্যাক্ট করার জন্য তাদের কী প্রয়োজন হবে? আমার সেল ফোন নাম্বারটা। তখন কি করবে? এখানে তোমরা সিভির এই পর্যায়ে নিজেদের মোবাইল নাম্বারটা অ্যাড করবে। তোমার মোবাইল নাম্বার থাকলে তোমার মোবাইল নাম্বার, বা তোমার প্যারেন্টসের থাকলে তোমার প্যারেন্টসের। অবভিয়াসলি তুমি যখন জব সিক করবে তোমার নিজস্ব একটা কি সেলফোন থাকবে, সুতরাং নিজের নাম্বারটাই এখানে দেওয়া উচিত। নেক্সট দেখো ন্যাশনালিটি। ন্যাশনালিটি কেন চাচ্ছে? অবশ্যই যে প্রতিষ্ঠানে কাজ করবে সেই প্রতিষ্ঠানটা তোমার ন্যাশনালিটি চাবে, যে তুমি আসলে কোন দেশি, বাংলাদেশি না ইউরোপিয়ান না জাপানিজ, এটা তো তাদের জানতে হবে। সেই অনুযায়ী তারা তোমাকে জবটা অফার করবে। তোমার ন্যাশনালিটি, আমরা যেহেতু বাংলাদেশে থাকি, আমাদের ন্যাশনালিটি কি? বাঙালি বা বাংলাদেশি। ইংলিশে বাংলায় হচ্ছে বাঙালি, ইংলিশে লিখবে বাংলাদেশি। তুমি যদি ফরেনার হয়ে থাকো, বিদেশি হয়ে থাকো, দেন তুমি এখানে লিখবে আমেরিকান, জাপানিজ, কোরিয়ান এটসেট্রা। নেক্সট দেখো আমরা কি লিখবো? ডেট অফ বার্থ, জন্ম তারিখ। তুমি আসলে কত তারিখে জন্মগ্রহণ করেছো, তুমি তোমার জন্ম তারিখটা এখানে অ্যাড করবে। রিলিজিয়ান, নেক্সটে আমরা চলে যাচ্ছি। দেখো রিলিজিয়ান, নেক্সট পয়েন্ট আমাদের রিলিজিয়ান। আমাদের ধর্মটা আসলে কি? খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, ধর্ম। রিলিজিয়ান হচ্ছে ইসলাম। যে মুসলিম সে ইসলাম লিখবে, যে হিন্দু সে হিন্দু লিখবে, যে খ্রিস্টান সে খ্রিস্টান লিখবে, যে বৌদ্ধ সে বৌদ্ধ লিখবে। গেল আমাদের রিলিজিয়ান। নেক্সট দেখো ম্যারিটাল স্ট্যাটাস, বৈবাহিক অবস্থা। ম্যারিটাল স্ট্যাটাস অর্থ কি? বৈবাহিক অবস্থা। তুমি কি ম্যারিড না আনম্যারিড? এখানে আনম্যারিড লেখা হয়েছে অবিবাহিত। কেউ যদি বিবাহিত হয় তাহলে লিখতে হবে ম্যারিড। নেক্সট ইম্পর্টেন্ট যে পার্টটা দেখো পয়েন্ট, সেটা হচ্ছে এডুকেশন। যে কোনো জব করার ক্ষেত্রে অবশ্যই তারা তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনকে কী করবে? জাজ করবে। যখন এটাকে তারা জাজ করবে, তারা জানতে চাবে তুমি আসলে কতটুকু এডুকেটেড। তো আমি দেখো এখানে খুব সুন্দর করে ছক এঁকে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। 4টা ঘর করবে। ফার্স্টের ঘরে লিখবে এক্সাম নেম, পরে লিখবে ইয়ার, দেন লিখবে বোর্ড বা ইউনিভার্সিটি, এবং লাস্টে লিখবে তোমার রেজাল্টটা। তো তুমি যদি কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হও, ফার্স্টে শুরু করবে বিবিএ দিয়ে, বিবিএ, দেন লিখবে HSC যেটা হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, দেন SSC সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। কত সালে তুমি পরীক্ষাগুলো দিয়েছো? পর্যায়ক্রমে
বড় থেকে নিচের দিকে যাবে, বড় ডিগ্রি থেকে নিচের ডিগ্রিগুলো লিখবে। দেন তুমি কোন বোর্ড থেকে আসলে পাস করেছো। যখন আমরা ইন্টার পাস করি তারপরে যে ডিগ্রিগুলো নেই ওগুলো মূলত বেসিক্যালি আমরা ইউনিভার্সিটির আন্ডারে নেই, তো ওগুলো এখানে লিখতে হবে ঢাকা ইউনিভার্সিটি, এসএসসি আর এইচএসসি দুটোই কি ঢাকা বোর্ড। দেন রেজাল্ট, এখানে তোমার জিপিএ সিজিপিএ সহ রেজাল্টগুলো অ্যাড করে দিবে। নেক্সট দুইটা পার্ট, এক্সপিরিয়েন্স এবং রেফারেন্স। এক্সপিরিয়েন্স হচ্ছে তোমার অভিজ্ঞতা, যদি কারো অভিজ্ঞতা থেকে থাকে যে এই কোম্পানিতে তুমি আগে জব করেছো, এখন কিন্তু সব জবের ক্ষেত্রে অভিজ্ঞতা চাই, সো তোমাকে এখানে এক্সপিরিয়েন্স দিতে হবে। নেক্সট রেফারেন্স, একজনের রেফারেন্স দিতে হবে যে লোকটা একটু বিখ্যাত, সে তোমাকে চিনে, তার একটা রেফারেন্স। দেখো এখানে আমি দিয়েছি প্রফেসর এমডি জামাল হোসেন, আইবিএ ডিপার্টমেন্ট, ঢাকা ইউনিভার্সিটি। এছাড়াও তুমি আরও কিছু এখানে অ্যাড করতে পারো ইফ নিডেড, তোমরা বইয়ে সার্চ করলেই দেখতে পারবে আরও কিছু পয়েন্টস দেওয়া আছে। আর একটু বেশি ভালো মার্কস পাওয়ার জন্য কম্পিউটার এক্সপিরিয়েন্স, ল্যাঙ্গুয়েজ স্কিল, এগুলো দিয়ে তুমি তোমার সিভিটাকে কমপ্লিট করে দিবে। এই গেল আমাদের সিভি রাইটিংয়ের মূল কথাবার্তা। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ।